ম্যাডাম চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী ম্যাডাম, নমস্কার। আমি কিশলয়ের অগ্নিবাণ এই অনুষ্ঠানের নাম। সাধারণ মানুষের জন্য প্রতিদিন কথা বলি, চিৎকার করি, প্রশ্ন করি। আজ মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে আমি বিনীতভাবে করজোড়ে এই রাজ্যের সাধারণ হিন্দু বাঙালিদের হয়ে কয়েকটা প্রশ্ন করতে এসেছি। সেই প্রশ্নগুলো আপনার কাছে, আপনি সরাসরি, আপনি ব্যস্ত মানুষ, যদি অনুষ্ঠান না দেখেন তাহলে ম্যাডাম আপনার যে টিম আছে যারা মনিটর করে রিপাবলিক বাংলাকে, তাদের মধ্যে অনেকে চিঠি পাঠায়, আমাদের অনেক প্রেমপত্র আসে, সেই সমস্ত কিছু আমরা যেমন দেখি, আপনারা কি করছেন, আপনারা তো দেখেন আমরা কি করছি, তারা নিশ্চয়ই পৌঁছে দেবে আপনার কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করজোড়ে বিনীতভাবে অনুরোধ যে হিন্দু বাঙালিরা আজ ঘর ছাড়া হয়ে রিফিউজি ক্যাম্পে নিজের রাজ্যে আশ্রয় নিয়েছে, তারা অপেক্ষা করছিল মুখ্যমন্ত্রী ম্যাডাম যে আপনি তাদের কাছে যাবেন, আপনি তাদের বলবেন আমি তোমাদের পাশে আছি। কিন্তু আপনি তো অন্য কথা বললেন। আপনি নেতাজি ইন্ডোরে মোয়াজ্জেম, মমিন, পুরোহিত, সাধু, খ্রিশ্চান, পাদ্রী, বিভিন্ন ব্যক্তিকে ডেকে, তারা সবাই সম্মানীয়, তাদেরকে ডেকে বললেন তাদের পাশে আছেন আপনি, অবশ্যই তাদের পাশে থাকবেন আপনি, কেন থাকবেন না? আপনি বললেন আপনি তাদের পাশে আছেন যারা আন্দোলন করছেন। মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ কথাটাও ব্যবহার করেছেন আপনি। মুখ্যমন্ত্রী ম্যাডাম, আপনি তাদের পাশে থাকবেন, অবশ্যই থাকবেন ম্যাডাম, কেন থাকবেন না? তারাও আপনার ভোটার, তারাই আপনার ভোটার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম, আপনি তাদের পাশে নেই কেন ম্যাডাম যারা আজ রিফিউজি ক্যাম্পে আছে? মুখ্যমন্ত্রী ম্যাডাম, আপনি তাদের পাশে নেই কেন যারা এই রিফিউজি ক্যাম্পে আছে, তাদের বাঁচানোর জন্য যে বিএসএফ তথা কেন্দ্রীয় বাহিনী তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো, যেটা আপনার পুলিশ পারেনি, সেই বিএসএফ জওয়ানদের পাশে আপনি নেই কেন ম্যাডাম? মুখ্যমন্ত্রী ম্যাডাম, আপনি তাদের পাশে নেই কেন যাদের পরিবারের সব চলে গেল, যাদের সব পুড়ে গেল, সব হারিয়ে গেল, কেন আপনি তাদের পাশে নেই ম্যাডাম? মুখ্যমন্ত্রী ম্যাডাম, আপনি তাদের পাশে আছেন যারা আপনার কথায় শান্তিপূর্ণ আন্দোলন করছেন ম্যাডাম, কিন্তু আপনি তাদের পাশে নেই ম্যাডাম যাদের সবচেয়ে বেশি আপনাকে পাশে প্রয়োজন ম্যাডাম। তাদের প্রয়োজন, তারা আপনার ভোটার। ওখানে দাঁড়িয়ে অনেকে বলেছেন আমরা তৃণমূল করি, আমরা তৃণমূলকে ভোট দিই, সমর্থন করি, এমন অনেক বাইট শোনা গিয়েছে। তারা তৃণমূল, কিন্তু তাদের পাশে আপনি নেই ম্যাডাম। আপনি তাদের পাশে আছেন যারা এই আন্দোলন শান্তিপূর্ণ করছে। আপনি তাদের পাশে আছেন যাদের নাকি সমস্ত প্রপার্টি নিয়ে নেওয়া হয়েছে ম্যাডাম, কারুর কোনো প্রপার্টি নেওয়া হয়নি ম্যাডাম এখনো। আপনি তাদের পাশে থাকুন, আপনার ভোট ব্যাংক তারা, কিন্তু আপনি তাদেরও পাশে থাকুন যাদের প্রয়োজন এই মুহূর্তে আপনাকে। আপনি এই কথা কেন বলছেন বিএসএফ গুলি করে মেরেছে? কেন মিথ্যাচার করছেন ম্যাডাম? আরও প্রশ্ন করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ আমি বাংলার মানুষের হয়ে, বাংলার হিন্দু বাঙালির হয়ে আরও প্রশ্ন করব। প্রথমে দেখিয়ে নিই একটা প্রতিবেদন। যে দুজন তিনজন মারা গেছেন, তিনটে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। Crowd which was not coming under control, 4 rounds firing was done by police. হিংসার আগুনে জ্বলল মুর্শিদাবাদ, বেছে বেছে হিন্দুদের ওপর হামলা। এতদিন মুর্শিদাবাদ নিয়ে একটা শব্দ ব্যয় করেননি রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এত বড় ঘটনার দায় তো নিলেনই না, উল্টে বিএসএফ এর ঘাড়েই দায় চাপালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে দুজন তিনজন মারা গেছেন, তিনটে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। অথচ গত শনিবারই ঘটা করে সাংবাদিক বৈঠকে এডিজি আইন শৃঙ্খলা সাফ জানালেন গুলি চালিয়েছে পুলিশ। নিজের দপ্তরের কর্তার সঙ্গে কি কোনো তালমেল নেই পুলিশ মন্ত্রীর? Crowd which was not coming under control, 4 rounds firing was done by police yesterday evening এ যেটা কথা বলছি। আজ সকালে is a different incident, as I'm telling you, we'll have to get verification of that and সেটা ওদের সঙ্গে কথা বলছি। সর্বহারা হিন্দু পরিবারগুলি যখন প্রাণের ভিক্ষা চাইছেন, তখন কোথায় ছিল পুলিশ প্রশাসন?
ভিটে মাটিতে টিকে থাকতে আক্রান্তদের স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি কি শুনতে পারছেন না মমতা? আমরা কিভাবে থাকবো? আমরা কিছু চাই না, আমরা এখানে ক্যাম্প বসাবার ব্যবস্থা করেন, আপনারা এটা ব্যবস্থা করেন আমাদের। আদৌ কি কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে পরিচালনা করছে রাজ্য সরকারের পুলিশ? প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা। 11 তারিখ যখন ধুলিয়ানে এবং শামসেরগঞ্জে এই তাণ্ডব চলে, 4 ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল? 11 তারিখে হাত পা ধরে বিএসএফকে ডেকেছে, পুলিশ শাটার তুলে ঢুকে পড়েছিল, পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল, উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ। জ্বলছে মুর্শিদাবাদ, এখনো নিজের ভোট ব্যাংক নিয়েই ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোষণের রাজনীতি করতে গিয়ে সীমান্তের রক্ষকদের বিরুদ্ধে উস্কানি আর কতদিন? রিপাবলিক বাংলা। এই মুহূর্তে অত্যন্ত বড় ব্রেকিং নিউজ উঠে আসছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য। বিগ ব্রেকিং নেব। মুর্শিদাবাদ নিয়ে চিন্তিত সুপ্রিম কোর্ট, মুর্শিদাবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির। অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। কিশলয়ের অগ্নিবাণে রিপাবলিক বাংলায় মুর্শিদাবাদ কাণ্ডে উদ্বেগ প্রকাশ করলেন প্রধান বিচারপতি। এটা সুপ্রিম কোর্ট গোটা ঘটনার কথা বলছেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন মুর্শিদাবাদ হামলা অত্যন্ত চিন্তার। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কি হচ্ছে সেটা সুপ্রিম কোর্টের নজরে রয়েছে। বিষয়টি আদালতের অধীনে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলছেন অত্যন্ত চিন্তার বিষয়। সুপ্রিম কোর্টে থেকে বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন, মন্তব্য করছেন যে মুর্শিদাবাদে যা হচ্ছে অত্যন্ত চিন্তার বিষয়, উদ্বেগজনক পরিস্থিতি, অত্যন্ত চিন্তায় রয়েছে সুপ্রিম কোর্ট এবং একদম দেশের উচ্চতম আদালত। এবং প্রধান বিচারপতি তিনি যখন এই মন্তব্য করছেন তার মানে কতটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে উঠে আসছে। রিপাবলিক বাংলায় অত্যন্ত বড় ব্রেকিং। কিশলয়ের অগ্নিবাণে মুর্শিদাবাদের হামলা অত্যন্ত চিন্তার বলছেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন তিনি উদ্বিগ্ন, যখন এই গোটা দেশের নজর রয়েছে যে এই দুষ্কৃতী যারা এসে কি করছে, এসে হিন্দু বাঙালির বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তাদের সমস্ত কিছু ধ্বংস করছে এবং কুপিয়ে কুপিয়ে খুন করেছে হিন্দু বাঙালিদের, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, কাকে দোষ দিলেন জানেন? একবার শুনিয়েছি প্রতিবেদনে, কিন্তু গুরুত্বপূর্ণ বলে আরও একবার শোনাচ্ছি। ম্যাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, চিফ মিনিস্টার ম্যাডাম, আপনি যেটা বলেছেন বাংলার মানুষ আজ শুনেছে, আবারও শুনছে, কিন্তু তারা বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি না। আসলে বোধ বুদ্ধি কম হয়তো বাংলার মানুষের বা আমার, বুঝতে পারছি না কি বলছেন আপনি। শুনে দেখি, আরেকবার বোঝার চেষ্টা করি, ট্রাই করছি, ট্রায়াল অ্যান্ড এরার। আরও একবার শুনবো কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে 2-3জন মারা গেছেন, 3টে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। আমি বলবো যারা মারা গিয়েছে, আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 3 জন মারা গিয়েছেন, বিএসএফও গুলি চালিয়েছে এবং তারপর তিনি বললেন সিএসকে দিয়ে গোটা বিষয়টি তিনি দেখবেন এবং বিএসএফ গুলি চালিয়েছে তার সঙ্গে যারা মারা গিয়েছে সেই সরাসরি লিঙ্কটা বোঝার চেষ্টা করব আজ। কারণ প্রশ্ন উঠছে, পুলিশ প্রেস কনফারেন্স করে জানিয়েছিল যে পুলিশের তরফ থেকে গুলি চালানো হয় যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একজনের মৃত্যু গুলিতে হয়েছে সেই খবর উঠে এসেছিল, আর 2 জনের মৃত্যু তাদের বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে কুপিয়ে খুন করার, কোপানোর কারণে হয়েছে। বিএসএফ এর গুলির কারণে কার মৃত্যু হয়েছে সেই তথ্য আজ বাংলার মানুষ জানতে চাইছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে তথ্য দিলেন সেটার বিষয়ে আরও বিশদে আপনার ভোটাররা জানতে চাইছেন। আমরা যাদের মুখ্যমন্ত্রী আপনাকে সম্মান করি, আমরা জানতে চাইছি কি বিষয়টার মধ্যে কি ধোঁয়াশা উঠে আসছে, থেকে যাচ্ছে। পুলিশ বলছে পুলিশ গুলি চালিয়েছে,
এবং দেখা যাচ্ছে বাড়ি থেকে কুপিয়ে বের করে খুন করা হচ্ছে। আপনি বলছেন বিএসএফ এর গুলিতে খুন হয়েছে। প্রশ্ন থাকছে, আজ প্রশ্ন করছি আমি কিশলয়ের অগ্নিবাণে আমার একমাত্র প্রথম এবং একমাত্র অগ্নিবাণ, মমতার দেশবিরোধী অবস্থান কি পরিকল্পিত নাকি পিঠ বাঁচাতে? একটা হয় আমি পরিকল্পনা করলাম যে আমি এইভাবে দেশবিরোধী অবস্থান নিয়ে এই জিনিসগুলো করব, আরেকটা হচ্ছে আমি নিজের পিঠ বাঁচাতে, আমার ব্যর্থতা ঢাকতে যা মাথায় আসে সেটা বলে দিলাম সেই সময়, যাতে সেই সময় কোনোভাবে সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়া যায়। কোনটা? এই দুটোর মধ্যে বোঝার চেষ্টা করবো, অ্যানালাইজ করব। আজ অ্যানালিসিসের দিন, আজ অ্যানালিসিস করার দিন, অ্যানালাইজ করার দিন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ ছেলে ঢোকাচ্ছে, বিএসএফ টাকা দিয়ে লোক ঢোকাচ্ছে, এই সমস্ত কথা যে বলছেন এর কি প্রমাণ আছে, কোথায় দেখা গেছে, কোন কাগজে লেখা রয়েছে? আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের সঙ্গে আলাপ করাবো। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, আমার সঙ্গে উপস্থিত রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী তথা তৃণমূলকে সমর্থন করেন, আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক, আমার সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, এবং কিছুক্ষণের মধ্যে আমার সঙ্গে জয়েন করবেন কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব, প্রাক্তন সেনাকর্তা। আমি শুরু করব অরিন্দম বাবুকে দিয়ে, কারণ পুরো বিষয়টি অত্যন্ত টেকনিক্যালি বুঝতে হবে যে বিএসএফ একদিকে বিএসএফ কদিন আগে পুলিশ প্রেস কনফারেন্স করে জানিয়েছিল পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে সিচুয়েশন নিয়ন্ত্রণ করতে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কয়েকজনের মৃত্যু হয়েছে, বিএসএফও গুলি চালিয়েছে এবং সেই গুলিতে কি হয়েছে সেটা আমরা তদন্ত করে দেখব। স্টেটমেন্ট শুনে মনে হচ্ছে তিনি বলছেন বিএসএফ এর গুলি চালানোর কারণে মৃত্যু হয়েছে, যদিও কোট আনকোট তিনি এই কথা বলেননি, কিন্তু যদি শুনি যে মৃত্যু হয়েছে বিএসএফ গুলি চালিয়েছে, এই দুটো স্টেটমেন্ট তো তাই বোঝা যায়, বা আমার বুঝতে ভুল হতে পারে, আমি অনির্বাণ বাবুর কাছেও বোঝার চেষ্টা করব। দ্বিতীয় কথা, তিনি সরাসরি বলেছেন বিএসএফ টাকা নিয়ে ছেলে ঢোকাচ্ছে ওপার থেকে, বাংলাদেশের বর্ডার থেকে। আমি পুলিশি নজর থেকে বলছি এই কথাটার মধ্যে কতটা সারাংশ থাকতে পারে? বিএসএফ ওপার থেকে টাকা নিয়ে কি ছেলে ঢোকায়, কিংবা বিএসএফ এর গুলিতে কি কারোর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে? অরিন্দম বাবু বলুন। দেখুন, গত মোথাবাড়িতে যখন ঘটনাটা ঘটে আপনারা জানেন, সেটা পরবর্তীকালে পুলিশের যে ইনফরমেশন ছিল, অ্যাকশন ছিল, সেটা আমরা জানি, ইন্টেলিজেন্স কীভাবে ফেলিউর ছিল সেটাও জানি। কিন্তু আপনাকে আজকে আমি বলছি যে এই যে কথাটা, দেয়ার ইজ নো ম্যাটেরিয়াল অন রেকর্ড টু শো দ্যাট এ স্টেট হ্যাজ ফেইলড টু পারফর্ম ইটস অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিসচার্জ ইটস কনস্টিটিউশনাল ডিউটি। কে বলেছিল? সেটা বলেছিল শনিবার দিন 7 তারিখ রাত্রেবেলা, ইন ভিউ অফ ভেরি ইমার্জেন্ট সিচুয়েশন অন বিহাফ অফ স্টেট গভর্নমেন্ট, একজন অ্যাডভোকেট বলেছিলেন। ভাবতে পারেন যে আজকে মুর্শিদাবাদে যখন আগুন জ্বলছে, বাড়ি থেকে মানুষ পালাচ্ছে, সেইখানে জনস্বার্থ মামলা হয়ে যখন হাইকোর্টকে বলল ইমিডিয়েট ওখানে বিএসএফ পাঠাতে হবে বা কেন্দ্রীয় বাহিনী হতে, তখন স্টেট গভর্নমেন্টে একজন অ্যাডভোকেট বলছে ওখানে কিছুই হয়নি। তাহলে সেটা কে? আমি আজকে মুর্শিদাবাদের অনেকের সাথে কথা বলছি যে সেই দিন রাত্রে, মানে 8 তারিখ থেকে বা রাত্রেবেলা 27 তারিখ থেকে যদি আজকে বিএসএফ না ইন্টারফেয়ার করতো তাহলে আরো সর্বনাশ হতো। রাজ্য তো গেছিল বিএসএফ এর কাছে, রাজ্য তো রিকোয়েস্ট করেছিল। আমি বলছি যে সেই দিন যে ফোর্স বিএসএফ পাঠানো হলো, পরবর্তীকালে রাজ্য সরকার আরো বেশি চাইলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আজকে মুর্শিদাবাদের মানুষগুলো যে বলছে জনস্বার্থ মামলা যিনি করেছিলেন তিনি হচ্ছেন বিরোধী দলনেতা মিস্টার শুভেন্দু বাবু। উনি যদি না করতেন তাহলে আরো ভয়ঙ্কর রূপ দেখতে পারতাম। আজকে তোমরা বলছো, অনেকে বলছেন যে বিএসএফকে টপকে নাকি আজকে লোক, আচ্ছা সোর্স ইনফরমেশন ডিআইবি কোথায় ছিল? বারবার মুখ্যমন্ত্রী যে বছরের প্রথম দিন থেকে বলছে যে ডিআইবি টোটালি ফেইলিউর, শার্প লুকআউট শুড বি মেইনটেইনড টু প্রিভেন্ট আনওয়ান্ট ইনসিডেন্ট। আচ্ছা বিএসএফ না তো টপকে চলে এলো, কিন্তু তার পরবর্তীকালে জামাইয়াদরে কি জলের তলায় ছিল না আকাশে ছিল? তারা তো বাড়িতে বাড়িতে শেল্টার দিয়ে রেখেছিল। তা না তো এত বড় ইনসিডেন্ট দিনের পর দিন বাংলাদেশ থেকে যখন 1971-47-এ যখন নাকি মানুষ শরণার্থী আসছিল, সেই দৃশ্যটিকে আমরা দেখতে পাচ্ছি না। সেই দৃশ্যটাকে আমরা দেখতে পাচ্ছি না কিভাবে মহিলারা অত্যাচারিত আজকে ঘরে চলে আসছে, আজকে খাল বিল হয়ে নদী হয়ে আজকে বেরিয়ে চলে আসছে শেল্টারের জন্য। শুধু সন্তানকে 8 দিন না 9 দিনে একটা বাচ্চাকে নিয়ে বলছে আমি এখানে থাকবো, আমি বাড়ি যাব না, বাড়ি গেলে আমার সন্তানকে হত্যা করে ফেলবে এরা।
তুমি কিশলয় তুমি আমাকে এই কথা বলছো, টোটালি ফেইলিউর অ্যাডমিনিস্ট্রেশন, আজকে টোটালি ফেইলিউর টু কালেক্ট দ্য ইনফরমেশন টু প্রিভেন্ট এনি আনটোয়ার্ডস ইনসিডেন্ট। আজকে দেখো নেটে আজকে নির্লজ্জ, তুমি দেখো খালি নেটে দেখো মুর্শিদাবাদ ইস্যু লিখছে কমিউনাল মানে হারমোনি আজকে কিভাবে ব্রেকডাউন হয়েছে, কমিউনাল আজকে যেভাবে নাকি অ্যাটাক হয়েছে, এই কথাগুলো শুনতে ভালো লাগছে। আমরা সন্দেশখালিতে দেখেছি যে আজকে স্পষ্ট চতুর্দিকে আজকে লেখা দিচ্ছে যে আজকে কমিউনাল শেষ করছে একটা কথা বলে। ফেব্রুয়ারির শেষের দিকে মিস্টার অজিত দোভাল এসেছিলেন, সেখানে উনি স্পষ্ট করে বলেছিলেন যে অলরেডি 18 জন আজকে সন্ত্রাসবাদী অ্যারেস্ট হয়েছে আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে। উনি একটা মেসেজ দিয়েছিলেন যে কিভাবে বাংলাদেশ থেকে ঢুকছে এবং হাই অফিসিয়ালদের একটা ইনফরমেশন দিয়েছিলেন ফেব্রুয়ারির শেষে। আমরা কি সেই দৃশ্য দেখতে পাচ্ছি? সবটা তো বিএসএফ করাচ্ছে, বিএসএফ করছে তো। আমি বলছি বিএসএফ, ধরো আমি একটা কথা বলছি, আমি মেনে নিলাম বিএসএফ। আচ্ছা বিএসএফ যখন ঢুকছে তার পরবর্তীকালে তারা থাকছে কোথায়? তারা মাটির তলায় থাকছে না জলে থাকছে না? রাজ্য সরকার তো কেন্দ্রের সঙ্গে কোঅপারেটিভ ফেডারেলিজমে বিশ্বাস করে, তাই তারা বিএসএফ ঢুকিয়েছে বলে তারা আর কিছু করছে না। অরিন্দম দা, বিএসএফ ঢুকিয়েছে তাই তারা ওরকমই রাখা হচ্ছে কোঅপারেটিভ ফেডারেলিজম। শোনো, সেটা করছে ফেডারেল স্টেট। আমি একটা কথা বলছি, লাস্ট একটা কথা বলছি, যে থাইল্যান্ডে আজকে এখান থেকে 4000 কিলোমিটার দূর আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট প্রচুর পাঠাচ্ছে, আজকে মায়ানমারে পাঠাচ্ছে আজকে 3000 কিলোমিটার, কিন্তু আজকে মুর্শিদাবাদে মাত্র 150 কিলোমিটার, সেইখানে আজকে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট কি করছে তুমি আমাকে বলো? কেন আজকে এই কথা বলছে? কেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কিছু অ্যাকশন নিতে পারছে না? আমি এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দেবো, তারপর ফিরবো আলোচনায়। একটা বড় ব্রেকিং নিউজ উঠে আসছে কিশলয়ের অগ্নিবাণে। সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন বি.আর. গাভাই। 52তম প্রধান বিচারপতি হচ্ছেন গাভাই। 13ই মে মেয়াদ শেষ হচ্ছে সঞ্জীব খান্নার, 14ই মে দায়িত্ব নেবেন বি.আর. গাভাই। এই মুহূর্তে অত্যন্ত বড় ব্রেকিং, রাজ্যের দেশের শীর্ষ আদালত, সেই আদালতের প্রধান বিচারপতি হচ্ছেন বি.আর. গাভাই। 52তম প্রধান বিচারপতি হচ্ছেন গাভাই। 13ই মে মেয়াদ শেষ হচ্ছে সঞ্জীব খান্নার, তারপরে 14ই মে দায়িত্ব নেবেন গাভাই। ফিরবো আলোচনায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএসএফ গুলি করেছে, তাতে লোক মরেছে, মানে লোক মরেছে বলে তিনি বলছেন বিএসএফ গুলি করেছে এবং তারপর তিনি গোটা বিষয়টি তদন্ত করবেন। আমার প্রশ্ন হচ্ছে, বিএসএফ গুলি চালিয়েছে, পুলিশ বলছে পুলিশ গুলি চালিয়েছে, পুলিশের গুলি বা বিএসএফ এর গুলিতে কার মৃত্যু হয়েছে? যে দুজনের মৃত্যু হয়েছে কুপিয়ে, তাদের তো হয়নি। একজনের মৃত্যু গুলিতে শোনা গিয়েছিল, তার মৃত্যু কি বিএসএফ এর গুলিতে হয়েছে? তাহলে সে কে? বিএসএফ কেন গুলি চালিয়েছিল? ধোঁয়াশা রাখা হচ্ছে কেন? বিএসএফ গুলি চালিয়েছিল বলে বিএসএফ কে দাগানো হচ্ছে কেন? বিএসএফ কি ইচ্ছে করে কোনো নির্দোষকে দাঁড় করিয়ে গুলি চালিয়েছে? বিএসএফ কি কোনো সন্ত্রাসবাদী সংগঠন? কেন দেশ বিরোধী মন্তব্য? শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএসএফ নাকি ওপার থেকে পয়সা দিয়ে লোক নিয়ে আসছে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5000-6000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। তদন্ত আমাদের চলছে। আমার একটাই কোশ্চেন থাকবে, হোম মিনিস্ট্রিতে যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন, যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? বিএসএফ কেন অ্যালাউ করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই। প্লেন চলছে, প্লেনে কারা আসছে, কিভাবে আসছে? আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে, আমরা একটা রিপোর্ট পেতাম, এখন সেটাও উঠিয়ে দিয়েছেন, কোনো রিপোর্ট আমরা পাই না। কর্নেল শ্রীবাস্তব, আপনি বহুদিন ধরে সামরিক ডিপার্টমেন্টে কাজ করেছেন। স্যার, আপনি আমাকে একটা কথা বলুন, আমি বাইরের লোক, আমি সাধারণ মানুষ, সিভিলিয়ান, অত্যন্ত নিম্ন শ্রেণীর একজন সাধারণ মানুষ, গরিব মানুষ। আমি জানি না বিএসএফ কিভাবে কাজ করে, বিএসএফ এর ভিতরে কি হয়। আমি দূর থেকে দেখি তারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে বর্ডারে, দিনের পর দিন, রাতের পর রাত, বৃষ্টি, ঝড়, জল, তার মধ্যে দাঁড়িয়ে থাকে, কোথাও বিপদ হলে ঝাঁপিয়ে পড়ে, মানুষকে বাঁচায়। স্যার, বিএসএফ এই কাজ করছে, আমার শুনে তো বিশ্বাস উঠে যাচ্ছে। বিএসএফ ওপার থেকে লোক ঢুকিয়ে এপারে দাঙ্গা করাচ্ছে, বিএসএফ গুলি করে মানুষকে খুন করছে। স্যার, আমার বিশ্বাসটা তো উঠে যাচ্ছে। আমার মুখ্যমন্ত্রী এই কথা বলেছে, স্যার, আমি কেন বিশ্বাস করব না বলুন? নমস্কার, খুব ভালো প্রশ্নটা করেছেন। আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে।
আমি মনে করে দিই জানেন, মার্চ 2010 সালে এইরকমই জিনিস হয়েছিল কাশ্মীরে ওখানকার কাশ্মীরি পণ্ডিতদের ওরা মৌলবাদীর চাপে ওদেরকে পালাতে হয়েছিল কাশ্মীর থেকে। সেম জিনিস হয়েছে আমাদের মুর্শিদাবাদে। এই মুর্শিদাবাদের থেকে বাঙালি হিন্দুদেরকে পলায়ন করতে হয়েছে। ওখানে তো বর্ডার নেই, এটা তো বর্ডারের কথা নেই, নাম্বার 1। নাম্বার 2, আমাদের সবাইকে এটা জবাব দিতে হবে যে এই যে 24-25 তারিখে জানুয়ারি মাসে যেটা 4টে আপনার এটা আন্ডারগ্রাউন্ড বাংকার পাওয়া গেল, ওই বাংকারটা কে খুললো? ওটা তো বিএসএফ করেনি। ওখানকার কেউ অ্যারেস্ট হয়নি কেন? ওখানে যে বাংকার ছিল ওটা জঙ্গিদের বাংকার ছিল। এরকমই তো হয়। কাশ্মীরে একটা এমএলএ ছিল যার নাম ছিল এস গিলানি, জামাত ইসলামে। এইখানে মুর্শিদাবাদে একজন এমএলএ আছে, ও বলছেন 70-30, 2 দিনের মধ্যে 2 ঘন্টার মধ্যে 30% হিন্দুদেরকে আমি মেরে গঙ্গায় ফেলে দেব। কি হলো? আপনি কি কথা করছেন? এই গতকালে আপনি 500 টাকা দিয়ে কথা, এইটা তো কাশ্মীরে হতো, ওখানকার পাকিস্তান থেকে পয়সা আসতো, ছেলে মেয়েদেরকে 500 টাকা দিয়ে এই সিকিউরিটি ফোর্সের উপরে ঢিল চড়া হতো। আপনি বলছেন ঢিল চড়ার জন্য কে পয়সা দিয়েছে? এই কাঁটাতার থেকে পার হয়ে এটা কে আসছে? এটা কাদের কাজ? এটা তো তদন্ত হওয়া উচিত। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করি। চলুন ধরি আমরা যাদের বাড়ি থেকে, যাদের জমি থেকে ওটা 4টে আন্ডারগ্রাউন্ড ধরা পড়েছিল নদিয়া ডিস্ট্রিক্টে, আমরা সব বুঝতে পারবো ধাপে ধাপে কোথায় কি হচ্ছে, রাইট? এটা বেশি দিন পুরো বিশ্ব এটা তাকাচ্ছে, পুরো ভারত এই দিকে তাকাচ্ছে। এই কাশ্মীরের মতন আমাদের পশ্চিমবঙ্গে একটা সিচুয়েশনটা তৈরি হয়েছে। এইটা ইন্টেলিজেন্স রিপোর্ট তো আমরা যা বলছি ওইটাই তো হয়েছে। ওখানে আইএসআই এসেছিল, ওই আইএসআই পয়সা নিয়ে কে সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠাবে এখানে? কি মিথ্যাবাদী, কেন মিথ্যা কথা বলা হচ্ছে? এই মিথ্যা কথা বলা হচ্ছে স্যার, প্রশ্ন করছি। আমি একটা বাইট শোনাবো, তারপর আমি একেবারে স্যার একটু সঙ্গে থাকুন, আমি আসছি স্যার আপনার কাছে। আবার আমি অনির্বাণ বাবুর কাছে যাব, আমি শঙ্কুদার কাছে যাব, আমি ঝন্টুদার কাছে যাব। আমার প্রশ্ন হচ্ছে, বিএসএফ এই যদি কাজ করে থাকে তাহলে এই দেশ বিরোধী বিএসএফকে তো সরিয়ে ফেলতে হবে বর্ডার থেকে। তৃণমূল কংগ্রেসের টিএমসিপি ছেলেরা বর্ডারে গিয়ে পাহারা দিক, কারণ বিএসএফ এর উপর বিশ্বাস নেই আমার। আর এবার আমার একটাই কথা, এবার টিএমসিপি কে বর্ডারের দায়িত্ব নিতে হবে, কারণ বিএসএফ এই কাজ করছে, টিএমসিপির দেশভক্ত ছেলেরা গিয়ে দায়িত্ব নিক। আমি একটা বাইট শোনাবো। জাভেদ শামীম কদিন আগে কি বলেছিলেন, কে গুলি চালিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএসএফ গুলি চালিয়েছে। কি বলেছেন জাভেদ শামীম? শুনবো, ফিরবো আলোচনায়। দেখুন, These are not coming under control. 4 rounds firing was done by police yesterday evening. যেটার কথা বলছি, আর সকালে is a different incident. As I'm telling you, we'll have to get verification of that, and সেটা ওদের সঙ্গে কথা বলছি। আমি অনির্বাণ বাবুর কাছে যাব। অনির্বাণ বাবু, বিএসএফ এর উপর ভরসা করা যায় না, বিএসএফ লোক ঢোকাচ্ছে ওপার থেকে। হাইকোর্ট হচ্ছে বিজেপির মন্দির, হাইকোর্টের উপর ভরসা করা যায় না। সুপ্রিম কোর্টেও সেটিংবাজি করে বিভিন্ন রায় হয় কিনা প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর উপর ভরসা নেই, হাইকোর্টে ভরসা নেই, সুপ্রিম কোর্টে ভরসা নেই। এই দেশটা তাহলে আমি আর আপনি সলিউশন বের করি। বর্ডারে যাক টিএমসিপি, সুপ্রিম কোর্টে বসুন মমতা বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টে বসুন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই করলে যদি দেশে একটা করাপশন ফ্রি, একটা স্বচ্ছভাবে প্রশাসন করা যায় তাহলে হয়তো হতে পারে, নয় কি? নাহলে তো বাকি আর কোনো সলিউশন দেখতে পাচ্ছি না। স্যার বলুন। একটা জিনিস মিস করে গেছেন, রিপাবলিকের চিফ এডিটরের চেয়ারে বসুন আপনি, অর্ণব গোস্বামীকে সরিয়ে দিয়ে কিছু না, উনি ভালো, উনার থেকে আমি শিখি, উনি বসবেন। বাকি যা বললেন সেই সলিউশনের এটা একটা অংশ, এটা তার বাইরে। তার মানে এটা অসম্ভবই বলছেন, তাই তো? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল কথা বলেন যে আপনি ওরা বসতে পারেন না, আপনি অযোগ্য। আচ্ছা, সেটা আপনার। হ্যাঁ, আমি অর্ণব গোস্বামীর কাছে অযোগ্য, ঠিক। আপনি যোগ্য বলে আমি অর্ণব গোস্বামীর কাছে অযোগ্য, ঠিক। বলুন এবার। সুকান্ত মজুমদার, যুক্তি নেই নাকি? সুকান্ত মজুমদারের যে টুইট, যেটা উনি বাধ্য হয়েছিলেন তারপর তুলে নিতে, যেখানে গুচ্ছের ভুয়ো ছবি দিয়ে তিনি বাংলার ছবি বলে চালানোর চেষ্টা করেছিলেন, সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নেই। আপনি যোগ্য বলেই আপনি এই প্রশ্নটা করেননি। ঠিক যেমন একাধিক প্রত্যক্ষদর্শী যারা মুর্শিদাবাদের ওই অ্যাফেক্টেড যে এরিয়াগুলি সেখানকারই বাসিন্দা, তাদের তরফ থেকে বিএসএফ এর পোশাক পরা, তারা বিএসএফ এর সদস্য কিনা তাদের পক্ষে বোঝা সম্ভব নয়, সেই রকম বিএসএফ এর পোশাক পরা একাধিক লোকের হামলার খবর না, তারা বক্তব্য এরা দিচ্ছেন, এটা রয়েছে। একাধিক বাইরের বহিরাগত দুষ্কৃতীরা যারা ওখানকার এলাকার নয়, তারা এসে পাথর ছোড়া, চুরি ভাঙচুর করা, হামলা করা, এই যে স্টেটমেন্ট এইটা দিচ্ছে,
সেখানকার মানুষ, আপনারা এখন যেহেতু ধর্ম খুঁজছেন, আমিও বলছি ধর্মে হিন্দু, তারা বলছেন স্থানীয় মুসলমানদের জন্যই আমরা সুরক্ষিত রয়েছি, এই স্টেটমেন্টও রয়েছে। আবার এমনকি গোটা ঘটনাটির পেছনে যে কোনো ষড়যন্ত্র থাকতে পারে সেই সংক্রান্ত রিপোর্ট ইউনিয়ন হোম মিনিস্ট্রিকে দেওয়া হচ্ছে। তাতে বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা ঢুকেছে এবং ঢুকে এই অশান্তির পেছনে তাদের ভূমিকা আছে। অর্থাৎ যখন বর্ডার পেরিয়ে সেটা যেভাবেই হোক তারা ঢুকছেন, সেখানে বিএসএফ এর ভূমিকাকে কি করে আপনি প্রশ্নের ঊর্ধ্বে রাখতে পারেন? এক। দুই হচ্ছে, গোটা অশান্তিতে শুধুমাত্র হিন্দু আক্রান্ত বলে যে মিথ্যাচারটা করা হচ্ছে, আপনারা তার অংশ হচ্ছেন। এবং এই মিথ্যাচার সুকান্ত মজুমদারের মতো নেতা, যিনি বিজেপির রাজ্য সভাপতি এবং মন্ত্রীও বটে, কেন্দ্রীয় মন্ত্রীও বটে, তিনি ভুয়ো পোস্ট করছেন। আপনাদের মুখে একটা প্রশ্ন অবধি নেই, তিনি কিন্তু বাধ্য হয়েছেন পোস্টটা তুলে নিতে। এই যে উস্কানি দেওয়ার গোটা ছক এবং ধাপে ধাপে 355, 356 জারি করে ভোট করানো ইত্যাদি ইত্যাদি, এই গোটা প্ল্যানিংটা যখন বিজেপির বিভিন্ন নেতার মুখে আমরা শুনতে পাচ্ছি, এই দাবিগুলি, এই প্ল্যানিংটা স্পষ্ট হচ্ছে। এবং অমিত শাহর নেতৃত্বে যে বিএসএফ, তারা যে বিএসএফ অদক্ষ নয়, তারা ভীষণভাবে দক্ষ একটি বাহিনী, কিন্তু তাদের যে রাজনৈতিক বা মন্ত্রীর যে নেতৃত্ব, সেই নেতৃত্বে তাদের একাংশ যে অত্যন্ত খারাপ কাজে জড়িয়ে পড়ছে না, এটা হলফ করে সাধারণ মানুষ বলতে পারছে না। বুঝলাম। এই রাজনৈতিক হস্তক্ষেপ যদি বন্ধ হয়, বিএসএফ এর মতো দক্ষ বাহিনী আর দুটি নেই। বুঝলাম। অনির্বাণ বাবু, আমার প্রশ্ন হচ্ছে, আপনি বললেন স্থানীয় মুসলমানদের জন্যই হিন্দুরা সুরক্ষিত রয়েছেন, তাহলে রাজ্য সরকার, তাহলে বুঝলাম ওখানে মানুষ বলছেন, বুঝলাম, বেশ, খুব ভালো কথা, সেটাই তো হওয়া উচিত নয় কেন? মুসলমানরা হিন্দুদের সুরক্ষিত রাখবে, হিন্দুরা মুসলমানদের সুরক্ষিত রাখবে, এটা তো হওয়া উচিত। আমরা তো মুসলমান বা হিন্দুকে নিয়ে প্রশ্ন করছি না। এবার প্রশ্নটা করতে দিন স্যার, আপনি তো টানা বললেন স্যার, আপনি টানা বললেন, তো এবার আমি যেটা বলছি, স্থানীয় মুসলমানদের জন্য হিন্দুরা সুরক্ষিত রয়েছেন, বুঝলাম, সেটা তো হওয়াই উচিত। কেন না, আমরা তো সৌহার্দ্যে বিশ্বাস করি, আমরা ভ্রাতৃত্বে বিশ্বাস করি, কিন্তু তাহলে রাজ্য সরকার কেন বিএসএফ এর আরো অ্যাডিশনাল বাহিনী চেয়ে পাঠালো, যদি তারা অলরেডি ওখানের মুসলমান, হিন্দু বা খ্রিস্টানদের আন্ডারে সুরক্ষিতভাবে ছিলই, তাহলে অ্যাডিশনালের কোনো প্রয়োজন ছিল না, কারণ তো তারা সুরক্ষিতই ছিল আগে থেকে। দ্বিতীয় কথা, বিএসএফ এর ড্রেস পরে, এক সেকেন্ড, অ্যাডিশনাল, বিএসএফ এর ড্রেস পরে চটি পরা কিছু লোক সেখানে এসেছে। এই চটি পরা বিএসএফ এর ড্রেস পরা লোক কারা? এই বিএসএফ এর পোশাক পরা চটি পরা লোক কারা, সেটা দেখা পুলিশের দায়িত্ব না বিএসএফ এর দায়িত্ব? বিএসএফ এর ড্রেস পরে চটি পরা লোক কে, সেটা দেখা বিএসএফ এর দায়িত্ব না পুলিশের দায়িত্ব? বলুন। যদি বিএসএফ এর ড্রেস পরে কেউ চটি পরে ঘুরে বেড়ায়, স্যার, আমি জিজ্ঞেস করছি, আমি বলিনি, আপনি বলে ফেললেন। এক মিনিট, এক সেকেন্ড, বিএসএফ এর চটি পরে কেউ যদি ঘোরে, মানে বিএসএফ এর ড্রেস পরে কেউ যদি চটি পরে ঘুরে বেড়ায়, সেটা বিএসএফ এর নিজের পোস্ট ছেড়ে এসে দেখার দায়িত্ব যে ওটা কারা ঘুরছে, নাকি পুলিশের দেখার দায়িত্ব? 50 কিলোমিটার। এগুলো রাজনৈতিক কথাবার্তা, চাপানো নতুন, মানুষ যেটা বিশ্বাস করেছে, আমি যেটা বিশ্বাস করেছি, এই সমস্ত চিত্রনাট্য সেই সন্দেশখালী থেকে দেখে। ঠিক, আমি একটা বাইট শোনাবো, সাধারণ মানুষ কি বলছেন বিএসএফ নিয়ে, বিএসএফ এর রোল নিয়ে, সেটা শুনবো, ফিরবো শঙ্কুদাকে নিয়ে, তারপর ঝন্টুদা, শুনি। চাপে আমরা এতে খুশি, আমরা চরম খুশি এতে, আমরা সেন্ট্রাল ফোর্সই চাই। কেন সেন্ট্রাল ফোর্স? কেন আমাদের মমতা পুলিশ তো কোনো কাজ করলো না, তার সামনে তো অ্যাটাক হলো। ওরা যদি প্রোটেকশন নিত তাহলে আমাদের এতটা ক্ষতি হতো না। বিএসএফ স্যাররা করছে যা করছে, কি বলছে? জন্য ভগবান বিএসএফ কেন্দ্রীয় ফোর্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ চুরি পড়ে আছে, পাশে থানা থাকতে আমরা এত সুরক্ষিত নেই, বাড়িতে ঢুকে ঢুকে একটা মেঘে মারছে, কিসের সুরক্ষিত, কিসের থানা? থানাকে ভেঙে দেওয়া উচিত, এরকম থানা আমরা নিব না। শঙ্কুদা, যেমনটা অনির্বাণ বাবু বলছিলেন, আপনারা 1 নম্বর বিএসএফ কে নিয়ন্ত্রণ করছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অমিত শাহকে নিয়ন্ত্রণ করুন, মোদিজি করে 3-4 বার বললেন যে অমিত শাহই খারাপ লোক, অমিত শাহকে নিয়ন্ত্রণ করা উচিত। তো বিএসএফ কে অমিত শাহ নিয়ন্ত্রণ করে এই রাজ্যে এই ঘটনা ঘটাচ্ছেন। এই যে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছিলাম, পাথর মারছে ছেলেগুলো, এগুলো সব অমিত শাহ পাঠিয়েছে। অনির্বাণ বাবু বলছিলেন যে আপনারা ভুয়ো পোস্টও করছেন তার সঙ্গে, অর্থাৎ সুকান্ত মজুমদার ভুয়ো পোস্ট করেছে, তারপর ডিলিট করে দিচ্ছে। আপনারা একে পাথর মারাচ্ছেন লোককে দিয়ে, বিএসএফকে দিয়ে লোক ঢোকাচ্ছেন, তারপরে ভুয়ো পোস্ট করছেন সেই নিয়ে। এই রাজ্যটাকে নিয়ে কেন খেলা করছেন শঙ্কুদা আপনারা? এটা তো উচিত নয়। যে প্রথমেই আজকে হিন্দু শহীদ দিবস, তাই বাংলায় যে হিন্দু শহীদ দিবস পালন করতে হচ্ছে, এই ক্রেডিট অবশ্যই এখানকার বাংলার প্রশাসন, তার মুখ্যমন্ত্রী সেই ক্রেডিট তার প্রতি যায়, এবং তিনি দায়িত্ব নিয়ে এখানে হিন্দুদের যে শহীদ দিবস পালনের মতো পরিস্থিতি তৈরি করেছেন, যেখানে হিন্দুদের প্রকাশ্য রাস্তায় কোপানো হচ্ছে, সেটা স্পষ্ট করেছেন, সেটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। দেখুন, আমি খুব নির্দিষ্ট করে আজকে বলতে চাই কয়েকটা স্পেসিফিক পয়েন্ট। আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন কাশ্মীরের
ক্লোজ এরিয়াতে হচ্ছে পাকিস্তান। আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলার অত্যন্ত ক্লোজ এরিয়াতে হচ্ছে পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ। আপনারা দেখবেন যে কাশ্মীরের আন্দোলন শৈলীতে যে রাষ্ট্রবিরোধী আন্দোলন হয় তাতে দেখবেন পাথরবাজি খুব বেশি করে হয়। আপনি দেখবেন এখানেও পাথরবাজি প্রপারলি ইমপ্লিমেন্টেড হয়েছে এবং যাকে তৃণমূল অ্যাড্রেস করার চেষ্টা করছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে কাশ্মীরে একাধিক জঙ্গি মডিউল যারা আইএসআইয়ের মদতে এবং দেশ বিরোধী শক্তির মদতে কাজ করছে, আপনারা দেখবেন পশ্চিম বাংলায় ফিডিং এরিয়া তৈরি হয়েছে, এখানে একাধিক জঙ্গি মডিউল তারা কাজ করছেন এবং তারা সরাসরি শেল্টার পাচ্ছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে কাশ্মীরে পিওকে বলে একটা জায়গা আছে যেখানে সরাসরি সেখানে বসে থেকে ভারতের বিরুদ্ধে অপারেশন অপারেট করা হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন মুর্শিদাবাদ, পাটলি, নদিয়া, 24 পরগনার বর্ডার এরিয়া, মালদা, এই সব জায়গায় অনেকটা পিওকের ধাঁচে পাক অকুপাইড কাশ্মীর যেমন হয়েছে এই পাকিস্তান, তেমনি হচ্ছে ধীরে ধীরে আপনারা দেখবেন সেই রকম ধাঁচে অনেকটা উপদ্রুত অঞ্চল তৈরি হয়েছে যেখানে বসে বসে এই সমস্ত অপারেশন হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি গল্প শুনেছিলাম তার মুখ থেকে, তিনি না অনুপম খের, তিনি একদিন বলেছিলেন যে কিভাবে কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের হত্যা করে কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, গণহত্যা করা হয়েছিল এখানেও ঠিক তাই হয়েছে। এখানকার মা বোনেরা আমরা বাংলাদেশের সময় দেখেছিলাম এক কাপড়ে তাদের বাড়িঘর ছেড়ে চলে এসেছিলেন, নির্লজ্জ বেহায়ার মতো আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে যে আমার দেশের মধ্যে সেখান থেকে লোকেদেরকে এলাকা ছেড়ে চলে আসতে হচ্ছে। পাকিস্তান, মিনি পাকিস্তানের জনক ববি হাকিম বলছেন বেশি দূরে তো যায়নি, মালদায় গেছে। কদিন পর উনি বলবেন বেশি দূর তো যায়নি, মালদা থেকে উনি কলকাতায় এসেছেন। তারপরে বলবেন বেশি দূরে তো যায়নি, মালদা থেকে উনি এই দেশ ছেড়ে চলে গেছেন। দেখুন আমি আপনার কাছে একটা কথা বলছি, আজকে সবথেকে বেশি সমস্যা কাশ্মীরে জেনারেট করেছিল অনুপ্রবেশকারীদের জন্য, বেআইনি অনুপ্রবেশকারী। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে এখানকার প্রশাসন কিলোমিটারের পর কিলোমিটার আনফেন্সিং রেখে দিয়েছে, সেখানে কোনো মতে ফেন্সিং করতে দিচ্ছে না। কেন্দ্র সরকার চিঠির পর চিঠি দিচ্ছে, ও সংসদে বলবার পর বলবার প্রতিদিন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরেও জমি দেওয়া হচ্ছে না যাতে সেখানে ফেন্সিং হয়। আমি আশ্চর্য হয়ে গেছি, লাস্ট যেটা সর্বশেষ আজকে তো আমি দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমায় মার্জনা করবেন, সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করে দিলেন। আরে একটা ফোর্স বিএসএফ এর বিরুদ্ধে ষড়যন্ত্র জেনারেট করার জন্য যা যা লাগে সেটা তিনি তার এজেন্সিকে বলছেন টু ক্রিয়েট অল অফ দিস থিংস এভিডেন্স, যেগুলো তৈরি করুন, যার জন্য মামলা হবে, মার্ডারের মামলা বিএসএফ এর বিরুদ্ধে। আজকে যদি ফেডারেল স্ট্রাকচারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার হতো, শুনে রাখুন এই পুরো ক্যাবিনেট 26,000-এর জালিগিরির জন্য জেলে গিয়ে বসে থাকতো। শুধু ফেডারেল স্ট্রাকচারকে সামনে রেখে এই চোর গভর্নমেন্টের সমস্ত হচ্ছে মন্ত্রী যারা ওই সিদ্ধান্ত নিয়েছিলেন তারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন। সুপ্রিম কোর্ট মেনে দিয়েছে, আমি আপনাকে মনে রাখতে হবে জাজমেন্টে সুপ্রিম কোর্ট বারবার মনে করিয়ে দিয়েছে ফেডারেল স্ট্রাকচারের কথা। আপনি দেশের সার্বভৌমত্ব আজকে রিস্কের জায়গায় নিয়ে চলে গেছেন। আমাকে বলুন কেন গিয়ে আজকে মানুষদেরকে এখানে ডিটেনশন ক্যাম্পের মতো আলাদা ক্যাম্পে বসে রাখতে হবে? কেন ডিটেনশন ক্যাম্প? আমি এখান থেকে ঝন্টু বাবুর কাছে যাব। ঝন্টু বাবু, সমস্ত দোষটা বিএসএফ করেছে, বিজেপি করেছে, কেন্দ্র করেছে, বলাটা তো খুব ইজি, বলে দেওয়া যে ও করে দিয়েছে, ব্যাস আমার দায়িত্ব শেষ, আমি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি চপ মুড়ি খেয়ে, তাই কি? আমি বাংলাকে দায়িত্ব নিয়ে কাশ্মীর বানাচ্ছে এই সরকার। উত্তর দিন ঝন্টু বাবু। হ্যাঁ দ্রুত। মুখ্যমন্ত্রী আজকে এত কিছু বললেন কিন্তু ঘর ছাড়াদের নিয়ে একটা কথা বললেন না, ভাঙ্গন নিয়ে বললেন, ঘর ছাড়াদের নিয়ে বললেন না। দেখো তুমি শুরুটা করেছিলে পিঠ বাঁচাতে, আমি বলবো দুটো, কৌশল এবং পিঠ বাঁচানো। যেদিন জেলা প্রশাসন প্রথম বিএসএফ চাইলো, আমি মনে করি সেটা ওখানকার মানুষদেরকে, সংখ্যালঘু হিন্দুদেরকে বাঁচানোর জন্য নয়, নিজেদের যাতে ব্লেম করতে পারে। এই বিএসএফ এর ঘাড়ে ব্লেম করে তো মমতা ব্যানার্জিকে বেরোতে হবে। এত বড় ঘটনা 26,000 থেকে নজর ঘোরাতে করলো, করার পরে যখন হাতের বাইরে চলে যাচ্ছে কারো ঘাড়ে দিতে হবে। তোমার মনে আছে ইলেকশনের সময় 2021-এ এই যে শীতলকুচিতে ঠিক একই কায়দায় কিন্তু শাসক দল বিএসএফ এর ঘাড়ে বন্দুকটা রেখেছিল। আমার কথা হচ্ছে উনি কি রিপাবলিক অফ বেঙ্গল চাইছেন? এই কথাগুলো তো পার্শ্ববর্তী দেশের অবৈধ সরকারের মাথায় বসে থাকে ইউনিস বলে, ও পাকিস্তানের অবৈধ সরকারগুলো বলে। সাথে মোদি গোপন বৈঠক করেছে, মোদি গোপন বৈঠক, ওনাকে শেষ করতে দেন। আচ্ছা আমি বলছি দেখো সবচেয়ে বড় আজকে উনি বলছেন না না আমার শেষ করতে দেন, শেষ করতে দেন, আমার কাছে 30 সেকেন্ড ঝন্টু দা ইন্টারাপ্টেড, 30 সেকেন্ড বাস ঝন্টু দা। আমি বলছি আজকে দেশের
একটা মুখ্যমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রীকে আপনি ইসলাম नरेंद्र मोदी इस्लाम क्यों नहीं होता है, স্বরাষ্ট্রমন্ত্রী क्यों হামাগুড়ি नहीं देता है। আমি বলছি বহিরাগত হিন্দি হিন্দু এসব নিয়ে এরা প্রচুর কথা বলে, বহিরাগত হিন্দি মুখ্যমন্ত্রীকে কেন সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু বাঙালিদের মাঝখানে গিয়ে হিন্দিতে কথা বলতে হচ্ছে? আরে তোমার স্বরাষ্ট্রমন্ত্রীকে কি বলতে পাঠিয়েছিলে? তোমার দেশের একটা দেশের দায়িত্বশীল মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রককে এমন ভাবে গালাগালি করছে, প্রধানমন্ত্রী সম্পর্কে বলছেন নরেন্দ্র মোদী ইসলাম কিউ নেই, ইসলাম কিউ নেই। কত বড় উস্কানি, কত বড় উস্কানি। তারপরে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো। আমি বলছি না না বলুন না, আমাকে এখানে শেষ করতে হচ্ছে শঙ্কুদা, আমাকে এখানে শেষ করতে হচ্ছে। এক সেকেন্ড, আমার একদম শেষ সেন্টেন্স। হ্যাঁ এক সেকেন্ড, বলুন বলুন। রাজ্য সরকার বিএসএফ যেহেতু প্রমাণ করে দিয়েছে 355 রাজ্য সরকার চাইছে, রাজ্য সরকার 355 চাইছে এটা বলছে ছোটদা। অন্যদিকে সুকান্ত মজুমদার বসে আছেন ডিজি অফিসের বাইরে, একজন কেন্দ্রীয় মন্ত্রী বসে রয়েছেন। ডিজির এখন দেখা করার সময় নেই, কারণ উনি ব্যস্ত রয়েছেন হয়তো বুঝতে যে বিএসএফ এর ঘাড়ে কিভাবে দায় চাপানো যায়, এমনটাই বলছিলেন বিজেপি মুখপাত্র। যে বাইট দিয়ে, যে বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব, মুর্শিদাবাদের মানুষ, মুর্শিদাবাদের মায়েরা কিন্তু বলছেন আমরা যাই হয়ে যাক না কেন মাটি কামড়ে ওখানেই পড়ে থাকবো, এবং ওনারা যতদিন ওখানে পড়ে থাকবে আমরা ওনাদের জন্য লড়াই, অর্থাৎ আমরা বলতে হিন্দু বাঙালির লড়াই এই রাজ্যে এই দেশে নিজের মাটির জন্য সেই লড়াই চলতেই থাকবে। কি বলছেন তারা শুনে শেষ করব অনুষ্ঠান। পালালাম না কেন, আমরা 10 জনকে নিয়ে চলে আসছি। এবার 10 জন যে মেরে যদি ফেলে তো মেরেই ফেলবে, আমরা মরেই যাব। মাটি ছাড়বেন না? না মাটি ছাড়বো না, মাটি ছাড়া অন্যায়। জীবন যদি মাটিতে মিশে যায় তবুও শিখায়। এবার তাদের যদি খুশি হয় ওদেরকে মেরে ফেলবো তো মেরে ফেলুক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।